যে সমস্যাটা বলেছে দেখো, এখানে কি বলেছে যে একই আনুভূমিক রেখায় এ দূরত্বে অবস্থিত এ ও বি বিন্দুতে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটা মসৃণ ও অপ্রসারী রশির দুই প্রান্ত বাঁধা। ডাব্লিউ জনের একটা আংটা গড়িয়ে যখন ঠিক বি বিন্দুর খাড়া নিচে অবস্থান করে তখন তাকে আনুভূমিক বি বলের সাহায্যে ভারসাম্যে রাখা হলে প্রমাণ করে এটা। বন্ধুরা, আমি প্রথমে ফাইনাল চিত্রটা আঁকছি না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি আসলে এখানে কি বলতে চেয়েছে। যে এটা মনে করো আমার এ বি একটা সিলিং, সার্টেন একটা সিলিং লেন্থ, এইখানে দুইটা বিন্দুতে সবার ফার্স্টে তুমি একটা অপসারী রশ্মি মনে করো বেঁধে দিয়েছিলে। এখন পরে এখানে যদি তুমি একটা বস্তুকে ছেড়ে দাও যে বস্তুটা অবাধভাবে চলাচল করতে পারে এবং এই রেখাটা যদি আনুভূমিক হয়, তাহলে এটা সবাই বুঝো যে প্রথমত বস্তুটা এসে কোথায় পড়বে, একদম এক্স্যাক্টলি এমন একটা সিনারিও তৈরি হবে যেন বস্তুটা ঠিক মধ্যবিন্দু বরাবর এসে ওজন প্রয়োগ করে, কারণ ঘর্ষণবিহীনভাবে সে চলাচল করতে পেরেছে মুক্তভাবে। এখন ঘটনা হচ্ছে এমত অবস্থায় তুমি যেটা করলে এটা হচ্ছে যে এই বস্তুটাকে ধরে এই বরাবর মনে করো পি বল দিয়ে, আনুভূমিক পি বল দিয়ে টানা শুরু করলে এবং সেটা ইকুইলিব্রিয়ামটা মেনটেন করেই তুমি টানছো। তাহলে পরে এই যে টান দুটো সমান, এই অবস্থায় যদি তুমি টানতে থাকো, এই যে দেখো মানে সিনারিওটা কেমন হবে যে লাল সুতাটা আস্তে আস্তে এই বিন্দুটা মুভ করতেছে, এই বিন্দুটা আস্তে আস্তে মুভ করে এখানে চলে গেল মনে করো লাল সুতা বরাবর। মানে আমি যে সুতার সিনারিওটা দেখাই যে এরকম একটা সিনারিও তৈরি হচ্ছে যে পি বলটা দিয়ে একসময় এখানে চলে আসছে আমার পি বলটা অ্যাপ্লাই করার ফলে। আবার কি হবে, বস্তুটাকে আরো ঠেললে আমি ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন করে ঠেলছি, ঠেলতে ঠেলতে একসময় এরকম একটা সিনারিও তৈরি হবে যে এইখানে বস্তুটা আংটাটা চলে এসেছে, এখন আমি এই বরাবর ফোর্স দিয়ে একে ভারসাম্যে রেখেছি। তাই নাকি বন্ধুরা, বুঝতে পারছো ব্যাপারটা? যে ডাব্লিউ ওজন কিন্তু এখনো প্রত্যেকটা কেসে কিন্তু আলটিমেটলি আমি এঁকেছি লাল রঙের যে তিনটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ দিয়ে আসলে বোঝেন তিনটা ভিন্ন ভিন্ন সিনারিও যে আমি আনুভূমিক পি বল দিয়ে কোথায় নিয়ে যে বস্তুটাকে ইকুইলিব্রিয়ামে রেখেছি। সো আলটিমেটলি যে চিত্রটা হবে সেটা আসলে কি হবে, এখানে কোশ্চেনটা পড়লে বোঝা যাবে যে তোমাকে বলেছে যে ডাব্লিউ ওজনের আংটাটি গড়িয়ে যখন ঠিক বি বিন্দুর খাড়া নিচে আসে তখন তাকে আনুভূমিক পি বলের সাহায্যে ভারসাম্যে রাখা হয়েছে, তাই না? তাহলে পরে আমি যদি এখন ফাইনালি আসলে চিত্রটা যেটা দরকার আমার সেটা যদি আমি আঁকি, তাহলে ব্যাপারটা হবে এরকম যে এটা মনে করো আমার এ বি সেই সিলিং, এই সিলিং এর ঠিক এই বরাবর মানে ব্যাপারটা এই বরাবর আমার ফোর্স ডাব্লিউ, মানে ঠিক এই বিন্দুটাতে আমার ডাব্লিউ বলটা কাজ করছে এবং সেটা কিন্তু খাড়া বি বিন্দুর নিচ বরাবর। এবং এমন অবস্থায় তুমি এই জায়গাটায় আনুভূমিক পি বলের মাধ্যমে কি তৈরি করেছো বলো তো, ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য তৈরি করেছো। এবং এখানে সুতার দুইটা অংশ, একটা অংশের টান এই বরাবর, একটা অংশের টান এই বরাবর কাজ করছে এবং এই টানটা অবভিয়াসলি কি হবে জানো বন্ধুরা, সমান হবে। যদিও দুইটা অংশ অসমান, তুমি অনেকভাবে জিনিসটা চিন্তা করতে পারো। যেমন আমি একটা কথা বলেছিলাম যে চতুর্থ একটা বলের দ্বারা যখন সুতার টানের সিস্টেমে তোমার ভারসাম্যটা তৈরি হবে তখন আসলে দুইটা অংশের অসমান দৈর্ঘ্যের অংশের টানও তোমাকে কি ধরে নিতে হবে বলো তো, সমান। আসলে ওটা সমান হয়, এছাড়া কিন্তু চতুর্থ বল দিয়ে তুমি ইকুইলিব্রিয়াম তৈরি করতে পারবে না। এবং এখান থেকে তুমি বুঝতে পারো যে ইকুইলিব্রিয়ামটা তুমি আরেকভাবে বুঝতে পারো যে প্রথমত জিনিসটা যখন আমার মাঝখানে এসেছিল তখন কিন্তু দুইটা টান সমানই ছিল, আমি কিন্তু সেই ইকুইলিব্রিয়ামটাকে মানে বজায় রেখে নতুন একটা পয়েন্টে শিফট করেছি। সো তুমি জিনিসটাকে বুঝতে পারছো, আমি কিন্তু এটা টানটা মেনটেন করেই, শুধু আর টান সমান হোক, টানটা মেনটেন করে কিন্তু বস্তুটাকে সরিয়ে নিয়ে পি বলের সাহায্যে দূরে নিয়ে ভারসাম্যে রাখতে পারি। সো যেভাবেই তুমি চিন্তা করো সেভাবেই আমার এই দুইটা টানকে কি ধরে নিতে হবে বলো তো, সমান ধরে নিতে হচ্ছে এখানে, এবং অসমান হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে পরে এখন আমরা অঙ্কটা করতে চাই। এখন এখানে একটা মজার সিনারিও তৈরি হয়েছে, দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে যে পয়েন্টে, এই পয়েন্টে কিন্তু ফোর্স অ্যাক্ট করছে চারটা একত্রে, এখানে কিন্তু তিনটা ফোর্স না, কারণ লামি বলো বা ভারসাম্যের শর্ত বলো অথবা বল ত্রিভুজের বিপরীত চিত্র বলো, সেগুলো সবগুলো কয়টা ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল ছিল, তিনটা ফোর্সের ইকুইলিব্রিয়ামের জন্য অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু এখানে ফোর্স হচ্ছে চারটা। কিন্তু এখানে একটা আনন্দের বিষয় হচ্ছে যে এখানে দুইটা ফোর্স, খুব সুন্দর দুইটা ফোর্স এখানে তুমি দেখতে পারবে, দেখো ডাব্লিউ এবং টি, এই দুইটা ফোর্স একই লাইন বরাবর কাজ করছে, কোন টিটা, এই টিটা আর এই ডাব্লিউটা, এবং তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। এখন বন্ধু আমরা এটা জানি, যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা ফোর্স কাজ করে তাহলে তাদের লব্ধিমান বের করার জন্য এটা কোনো রকেট সায়েন্স না, জাস্ট সিম্পল একটা বিয়োগ, যে বড়টা মাইনাস ছোটটা এবং বড়টার দিকে আমার লব্ধিটা কাজ করবে। তাহলে এখানে জাস্ট তোমাকে ডিসাইড করতে হবে যে ডাব্লিউ বড় নাকি টি বড়, সেটা ডিসিশন তুমি অনেকভাবে কনসেপচুয়ালি এখান থেকে নিতে পারো। আচ্ছা, কনসেপচুয়ালি যদি আমি তোমাকে চিন্তা করি, এই জিনিসটা একটু খেয়াল করো, আলটিমেটলি পি বলটার সাথে আসলে ডাব্লিউ বাই টি উলম্ব লাইনের সাথে কিন্তু পি এর কোনো ইফেক্ট নেই, কারণ পি আনুভূমিক আর উলম্ব লাইন বরাবর কিন্তু পি এর উপাংশ শূন্য, তাহলে পি এর ইফেক্ট উলম্ব বরাবর নাই। অথচ তুমি একটা জিনিস কি খেয়াল করেছো, টিটা কিন্তু পুরোপুরি আনুভূমিক না, সো এই টি এর একটা উপাংশ এই বরাবর থাকবে। তাহলে তুমি দেখো বন্ধুরা,
এই বরাবর যদি আমার ফোর্সগুলোর কিন্তু রেজাল্টেন্ট শূন্য হতে হবে, তাই না? তাহলে আমি যদি চিন্তা করি যে এই বরাবর অলরেডি একটা টি আছে, আবার এই টি এরও কিছুটা উপাংশ গেলে পূর্ণ টি না থাকলেও একটা ফ্র্যাকশনাল টি, তার মানে এটা কিন্তু মানে 1 পয়েন্ট সামথিং টি, সেটা হচ্ছে ডাব্লিউ এর সমান। 1 পয়েন্ট সামথিং টি যদি ডাব্লিউ এর সমান হয়, এটা আসলে কি ইন্ডিকেট করে? ডাব্লিউটা অবশ্যই এখানে কি টি এর চেয়ে কি হবে বলো তো, বড় হবে। এভাবে তুমি চিন্তা করতে পারো। আবার যদি তুমি এভাবে চিন্তা না করতে চাও, তোমাকে আমি আরেকটা সহজ উপায় বলে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা এখানে অঙ্কটা করতে চাই, এখানে আমি বল ত্রিভুজের বিপরীত সূত্রটা প্রয়োগ করে সবার ফার্স্টে অ্যাপ্রোচ করব। তো বল ত্রিভুজের বিপরীত সূত্রটা প্রয়োগ করার কথা শুনে অনেকে ভয় পেয়েছে হয়তো। না, ভয় পাওয়ার কিছু নেই, এখানে তো আমরা তিনটা বলে কনভার্ট করে ফেলবো, তোমাকে বলেছি। খালি খুঁজে দেখতে হবে যে এই তিনটা ফোর্স যে থাকবে তাদের কি আমি এই এক্সিস্টিং ট্রায়াঙ্গেলটার মাধ্যমে কোনোভাবে সেট করতে পারি কিনা, ট্রায়াঙ্গেলের তিনটা বাহু বরাবর। এখানে মনে হয় সেই সুযোগটা আছে। একটু খেয়াল করলে বন্ধুরা বুঝতে পারবে, অলরেডি টি ফোর্সটা এই বাহু বরাবর দেখানো আছে। মনে করো আমি এই বিন্দুটার নাম দিলাম সি, তাহলে দেখো সি এ বরাবর অলরেডি টি ফোর্সটা সেট। কোন টিটা? এই পাশের টিটা। এখন দেখো তো বন্ধুরা, আনুভূমিক রেখা কি? এবি না? এবি একটা আনুভূমিক রেখা, আবার পি ফোর্সটাও কি একটা আনুভূমিক ফোর্স। তাহলে কিন্তু আমি অনায়াসে পি ফোর্সটাকে কোন বরাবর সেট করে দিতে পারি বলো তো? এবি বাহু বরাবর সেট করে দিতে পারি। তাহলে পি ফোর্সটাকে আমি এবি বাহু বরাবর সেট করতে পারি। এইখানে পি ফোর্সটা অলরেডি সি এ বাহু বরাবর সেট হয়ে রয়েছে। এবং তুমি একটা ক্রম খেয়াল করো, বল ত্রিভুজের ফোর্স ট্রায়াঙ্গেল হওয়ার জন্য কিন্তু বলগুলোকে একই ক্রমে সূচিত হতে হবে। সেই ক্রমটা কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে কোন ফোর্সটা বড় হবে, টি না ডাব্লিউ। দেখো, কারণ ক্রমটা এই গেল, এই গেল, ক্লকওয়াইজ গেলে কোন দিকে যেতে হবে? নিচের দিকে যেতে হবে। এখান থেকে তুমি বুঝে যাচ্ছ যে আমাকে ন্যাচারালি বলে দিচ্ছে আসলে ডাব্লিউটা কি হবে বলতো, টি এর চেয়ে বড় হবে। এবং আলটিমেটলি লব্ধিটা কত হবে বলতো? লব্ধিটা। এখন আমি ডাব্লিউ কেও মুছে দিলাম, টি কেও মুছে দিলাম, আমি সরাসরি এখানে লিখলাম আমার ফোর্সটা হচ্ছে ডাব্লিউ মাইনাস টি, মানে রেজাল্টেন্টটা লিখলাম, ডাব্লিউ আর টি এর রেজাল্টেন্টটা লিখলাম এই লাইন বরাবর। দেখো বন্ধুরা বুঝতে পারো কিনা? তাহলে তিনটা ফোর্স তিন বাহু বরাবর সূচিত একই ক্রমে বল ত্রিভুজের বিপরীত সূত্র প্রয়োগ করার সকল ক্ষেত্র প্রস্তুত। শুধুমাত্র ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য এখন আমাকে বের করতে হবে। সেটা বের করাটা খুব কঠিন কাজ নয়, কারণ তোমাকে বলে দেওয়া আছে এই বাহুর দৈর্ঘ্যটা, এবি বাহুর দৈর্ঘ্যটা তোমাকে বলে দেওয়া আছে এ, এবং তোমাকে বলে দেওয়া আছে টোটাল সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল। তার মানে কি বলতো? এসি প্লাস সিবি ইকুয়াল টু এল। তাহলে আমি ধরে নিচ্ছি এই অংশটুকু, মানে এসি বাহুর দৈর্ঘ্যকে যদি এক্স ধরে নেই, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা থেকে যাবে এল মাইনাস এক্স। বন্ধুরা, এক্সটা তোমার ধরে না একটা আন করা জিনিস, তো মন গড়া জিনিসের মান সবসময় বের করে রাখতে হয়, ঠিক আছে? তাহলে এই এক্সটাকে আমি এ এবং এল গিভেন ডাটার মাধ্যমে বের করে রাখি। এখনই আসো, কারণ এটা যেহেতু ইউজ করতেই হবে আমাকে, সো আমি এখনই বের করে রাখছি। যে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে তুমি বুঝতে পারছো অতিভুজ স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল টু কত হবে বলো তো দেখি? এ স্কয়ার প্লাস এল মাইনাস এক্স হোল স্কয়ার। এখান থেকে বন্ধুরা খেয়াল করো, এক্স স্কয়ার এ স্কয়ার এল স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2xl। এখান থেকে আমার কি হচ্ছে? এটা যদি আমার ক্যান্সেল আউট হয়ে যায়, এক্স এর মানটা মনে হয় অনায়াসেই বের হয়ে যাবে। এ স্কয়ার প্লাস এল স্কয়ার ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে বলো দেখি বন্ধুরা? টুয়াইস এল। তাহলে এক্স এর মানটা বের করা থাক, এটা আমার কাজে লাগবে অচিরেই। আচ্ছা, এবারে এসো বন্ধুরা, তাহলে বল ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করার জন্য তিনটা ফোর্স আমরা চিহ্নিত করেছি, তিন বাহু বরাবর একই ক্রমে, তিনটা বাহুর দৈর্ঘ্যও জানা আছে। তাহলে সুন্দর করে এখন লিখে দাও যে বল ত্রিভুজের কি পাও বন্ধুরা? দেখো, প্রথমে আমি বলতে চাই পি ডিভাইডেড বাই, বলো পি ফোর্সটা কোন বাহু বরাবর সেট করা হয়েছে? এ। তাহলে পি ডিভাইডেড বাই এ। তারপরে বলো টি ডিভাইডেড বাই কত বলতে পারবো বলো দেখি? টি ডিভাইডেড বাই আমি বলতে পারবো এক্স, কারণ টি বরাবর এক্স, এক্স বাহু বরাবর অবস্থিত। আর ডাব্লিউ মাইনাস টি বরাবর কোনটা বলো দেখি? এল মাইনাস এক্স। তাহলে ডাব্লিউ মাইনাস টি ডিভাইডেড বাই এল মাইনাস এক্স। বন্ধুরা, এখানে আমি আরেকটা এক্সট্রা অনুপাত, একটা এক্সট্রা রেশিও লিখতে যাচ্ছি। সেই রেশিওটা আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখছি। কেন লিখছি সেটা কিন্তু আমার সূত্রের পার্ট নয়, কিন্তু আমি এই কথাটা লিখতে পারবো এখানে যে ডাব্লিউ বাই এল কোত্থেকে হলো বন্ধুরা? এই রেশিওটা খেয়াল করো সবাই, এই রেশিওটা এবং এই রেশিওটাকে যদি আমি যোগ করি, উপরে যোগ করলে কি হবে বলো তো? ডাব্লিউ টি টি কাটা যায়, শুধু ডাব্লিউ, এখানে এল মাইনাস এক্স আর এক্স এল। বন্ধুরা, এটা আমরা বলবিদ্যার ফান্ডামেন্টালস আলোচনা করার সময়, হ্যাঁ অনেক সময় দেখা যায় এই জায়গাটা যখন করি তখন আমাদের চোখ উপরে উঠে যায়, কিন্তু চোখ উপরে উঠে যাওয়ার কিছু নেই। এটা আমরা আগেই দেখেছিলাম যে আমরা ফান্ডামেন্টালসের মধ্যে আলোচনা করেছি, এটা হচ্ছে রেশিওর প্রপার্টি। যে কি হয় বলতো? যদি দুইটা রেশিও লাইক এ বাই বি ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, তাহলে এদেরকে যোগ করি বা বিয়োগ করি, সেই রেশিওটা আসলে মেনটেন করে এরা। যদি আমি এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি লিখি, তাহলে আসলে এই রেশিওটা কত থাকবে? সি বাই ডি অথবা এ বাই বি এর সমানই থাকবে।
তাহলে পরে এখন কেন এটা করলাম, কারণ আমার প্রমাণের দিকে লক্ষ্য করো, এখানে পি আর ডাব্লিউ এর যে রিলেশনটা, সেই রিলেশনটা বোধহয় চলে এসেছে সরাসরি যে পি বাই এ ইকুয়াল টু আমি একদম লাস্টেরটা নিলাম ডাব্লিউ বাই এল, তাহলে সেখান থেকে কিন্তু আমি আরামে বলে দিতে পারছি যে পি ইকুয়াল টু আমার এ ডাব্লিউ বাই এল। এটা কিন্তু তোমার কাঙ্ক্ষিত প্রমাণের একটি অংশ। আবার এসো বন্ধুরা, আমরা টি বাই এক্স এর সাথে লাস্টেরটা নিয়ে নিই, টি বাই এক্স, সেটার সাথে যদি ডাব্লিউ বাই এল কে নেই, টি বাই এক্স এর সাথে যদি ডাব্লিউ বাই এল কে নেই, তাহলে দেখো এইটা নিলাম আর লাস্টেরটা নিলাম, তাহলে এখান থেকে খেয়াল করো আমি বলতে পারছি যে টি ইকুয়াল টু ডাব্লিউ এক্স ডিভাইডেড বাই এল। বন্ধুরা এক্স এর মান কিন্তু আমার বের করা আছে, কত বের করা আছে দেখো তো, এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এল, আরও একটা এল আছে এখানে। সো আলটিমেটলি আমার টি এর মানটা এখন বের হয়ে গেল, সেটা হচ্ছে ডাব্লিউ ইন্টু স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এল স্কোয়ার। দেখো তো বন্ধুরা মিলেছে কিনা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, পি ইকুয়াল টু ডাব্লিউ এ বাই এল, এ ডাব্লিউ বাই এল, আর এখানে ডাব্লিউ ইন্টু এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এল স্কোয়ার। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।